যেটা বলতে চাই যে সবার মধ্যে একটা সংশয় ছিল, এটা হাসিন স্যার এবং ফেরদৌস স্যার বলেছেন। আমার ভিতরে অ্যাকচুয়ালি কোনো সংশয় ছিল না। আমি যে সমস্ত জিনিস ফলো করতেছিলাম যে এরকম একটা সিচুয়েশনে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর আহ, মানে তাদেরকে কোর্টে হাজির করা ছাড়া কোনো উপায় থাকবে না, কারণ আর্মিকে নিয়ে অলরেডি জনগণ অ্যাকচুয়ালি বলবো যে ঐক্যবদ্ধ হচ্ছিল। আমরা সোশ্যাল মিডিয়া যেহেতু ফেস সবসময় মনিটর করি, বাট এইটা আমি বলবো যে তাদেরকে কোর্টে হাজির করা হয়েছে শুধু এই আইনটা ফলো করা হয়েছে। আদারওয়াইজ শেখ হাসিনার সময় যে একটা ললেসনেস ছিল, এই যে আমাদের সিনিয়র অফিসাররা মিলিটারি অফিসার যখন আয়না ঘরে ছিল, এটা একটা ললেসনেস, তাদেরকে আদালতে হাজির করা হয় নাই, এটা একটা ললেসনেস। সেম ললেসনেস এখন এক্সিস্ট করতেছে। তাদেরকে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাদেরকে এসি বাস দেওয়া হচ্ছে, তাদের জন্য সাবজেল করা হচ্ছে। হাসিন স্যার যেহেতু অভিজ্ঞ, আমারও জেলের অভিজ্ঞতায় আছে, এই কারণে আমার ফাদার জেল সার্ভিসে ছিলেন, সো আমি এই জিনিসগুলো জানি, কাছে থেকে দেখেছি। সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা বন্দির জন্য একটা খাবার বরাদ্দ দেওয়া হয়, ওই বরাদ্দ খাবারটা তাদেরকে দেওয়া হয়। বাট এখন এটা নিশ্চিতভাবে বলা যায় যে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে অ্যাকচুয়ালি তাদেরকে একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে, এই কেন দেওয়াটার মানেটা হচ্ছে এখানে হচ্ছে রিয়েল কোশ্চেন। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা সবাই জানি যে শেখ হাসিনার সময় এই লোকগুলো ছিল হচ্ছে তাদের মাসল পাওয়ার। এর মধ্যে এক সবচেয়ে ক্লোজ ছিল হচ্ছে মেজর জেনারেল কবির, যে আমার কোর্সমেট। এবং মেজর জেনারেল কবির যখন এর আগে যখন তারা গুম কমিশনে কথা বলে, আমি এর আগেও ফেসবুক পোস্ট এবং লাইভে বলেছি, এর কারণটা হচ্ছে আমি অনেক আগে থেকে জানতাম যে সে অলরেডি জেনারেল ওয়াকার এবং ওই 5ই আগস্টের আগ পর্যন্ত যত ধরনের শেখ হাসিনা আদেশ নির্দেশ দিয়েছে সবগুলার হচ্ছে সে রাত সাক্ষী, এবং সে গুম কমিশনে সেই সাক্ষীটা দিয়েছে। সো আমি এটা আগে কোথাও মানে আমি তো প্রায়ই কোনো এক্সক্লুসিভ থাকলে ইয়ে করি, এটা করি নাই, কারণ এটা করলে সবাই সতর্ক হয়ে যাবে। বাট আলটিমেটলি জেনারেল ওয়াকার ইন্টেলিজেন্সও তো বসে নাই, তারাও জিনিসটা জানছে। জানার পরে তারা দেখেছে যে কবির হচ্ছে একটা থ্রেট। সো কবিরকে এখন কনভিন্স করেছে। আমি একটা জিনিস বলি, কবির হচ্ছে আমার নেত্রকোনা, আমার বাড়ি নেত্রকোনা, হি ইজ অলসো ফ্রম নেত্রকোনা, এবং একটা সাদা সিধা ছিল, তার মধ্যে কমপ্লিকেসি প্যাচ ঘোষ তেমন একটা নাই। মানে আমি বলতে পারছি হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের প্যাচ ঘোষ নাই। সো ও যখন গুম কমিশনে গিয়েছে, যখন স্টেটমেন্ট চেয়েছে, সে ফ্রিলি স্টেটমেন্ট দিয়েছে। এটা যখন তারা জানতে পেরেছে, আওয়ামী দোসররা একদম ক্লিয়ার কাট বসে, আওয়ামী দোসররা তখন বুঝতে পেরেছে যে এটা যদি আদালতে ওঠে, ইট উইল বি থ্রেট ফর বাংলা, থ্রেট ফর আওয়ামী দোসর, থ্রেট ফর ইন্ডিয়া, থ্রেট ফর শেখ হাসিনা। সো তাকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য কনভিন্স করেছে। আপনি দেখেন যে ইনভেস্টিগেশন এখন বেরিয়েছে যে সে ইন্ডিয়াতে যাওয়ার আগে কয়েকবার ইন্ডিয়াতে গেছে, কোথায় থাকবে, বাসা ভাড়া টাড়া সবকিছু নিয়ে সে কয়েকবার গিয়েছে। ইভেন সে পালিয়ে যাওয়ার পরও সে প্রায় 77,000 লাখ টাকা সে তার অ্যাকাউন্ট থেকে ইয়ে করছে। আমি এখানে বিদেশে বসে আমার যে অ্যাকাউন্টের টাকা আমি তুলতে পারি না, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দিয়ে দেয়, কিন্তু সে কিন্তু তুলে ফেলছে। সে হচ্ছে কনভিক্টেড, মানে চার্জশিট ভুক্ত আসামি, সে কিন্তু করে ফেলেছে। এটা কি এমনি করেছে? বিকজ তাকে সবাই এই জিনিসটা অ্যালাউ করেছে। বাট ফেরদৌস স্যার যেটা বলেছে, সে আমি তো বললাম যে ইন্টেলিজেন্সের কমপ্লিকেসি কবির জানে না। এই কবির জানা না দেখেই সে এদের কথায় কনভিন্স হয়ে ভারতে গিয়েছে। এখন আমি অ্যাকচুয়ালি ফেরদৌস স্যার যেটা বললেন যে তার লাইফ হচ্ছে একটা রিস্ক, কারণ তারা অলরেডি জানে যে সে হয়তো সাক্ষী দেবে তাকে, কিন্তু সে যে সাক্ষী দিয়েছে এইটার লিখিত ডকুমেন্ট যেটাতে সে সাইন করেছে, এটা কিন্তু কমিশন আছে। সো ইট ইজ এ থ্রেট। সো তারা তখন এটা চেষ্টা করবে। মানে আমার কাছে মনে হয় যে তার লাইফ অ্যাকচুয়ালি মানে একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এখন বাকিদেরকে কেন এই ধরনের প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দিচ্ছে, এটাই হাসিন স্যার যেটা বলেছে। এখানে যারা ছিল তারা কেউই গুম কমিশনে কোনো সাক্ষীতে কোনো সহযোগিতা করে নাই, 100% অসহযোগিতা করেছে। আপনারা যদি নাবিলা ইদ্রিসের একটা ভিডিও সাক্ষাৎকারে দেখেন, সে বলতেছে যে মিলিটারি একটা নর্মাল নর্মস, যে আমি যদি ডাইরেক্টর সিটিআই বিষয়ে পোস্টিং থাকে, এটা একটা চিঠি আছে, কে কার পরে আসছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ডিজিএফআই কে, বলছে আমাদের কোনো অনার বোর্ড নাই। অনার বোর্ড নাই হচ্ছে যে যখন যে অ্যাপয়েন্টমেন্টে থাকে তার পিছনে একটা অনার বোর্ড থাকে, তার মধ্যে কত কোন গেট থেকে কোন কে দায়িত্বে ছিল এটা লেখা হয়। অনার বোর্ড যেহেতু নাই, এই জন্য তারা বলতে পারবে না। এখন এটা জিনিস দেখতেছেন হাইয়েস্ট লেভেলের তারা অসুবিধা করেছে। এবং তারা যেটা চাচ্ছে, এরা যদি সাক্ষ্য ঠিক মতো না দেয় তাহলে এই কেসটাকে তারা একটু বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। অলরেডি
যারা একটু লেখালেখি করে, এক্স মিলিটারি সিভিলিয়ান, তারা অলরেডি এই বিষয়ে লেখাপড়া বাইরে থেকে লেখালেখি শুরু করে দিয়েছে যে কেন কোর্ট মার্শাল এটা থেকে বেটার, ওখানে গেলে কি হবে, মানে সব উদ্ভট ডাটা দিয়ে যে কোর্ট মার্শাল কি বেটার। এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, তার কিন্তু কোর্ট মার্শাল হয়েছে যখন এটা ভাইরাল হয়েছে। তাকে কি পানিশমেন্ট দেওয়া হয়েছে জানেন? কোর্ট মার্শালে 6 মাসের সিনিয়রিটি ডাউন এবং কঠোর ভৎসনা, খুনের দায়ে কঠোর ভৎসনা। সো এরা যদি কোর্ট মার্শালে আসে তাহলে এদের কি হবে এটা আমরা সবাই জানি। সো তাদের মেইন ভয়টা হচ্ছে যে এদেরকে যদি এই রেগুলার জেলখানায় রাখা হয় তাহলে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, এদের কোনো কন্ট্রোল থাকবে না। হাসিন স্যার রাইটলি বলেছেন এই ইয়াটাতে, ওই যে সাবজেক্টটাতে সেনাবাহিনীর সমস্ত মানে প্রতিদিন তারা কি কি সাক্ষ্য দিচ্ছে এবং কি কি এটার সাথে জড়িত আছে, কে কে কি কি সাক্ষী দিচ্ছে এবং অনগ্রাউন্ডে কি সিচুয়েশন আছে, এটাকে প্রতিদিন ডিসকাস করে নেক্সট দিনের জন্য তারা ব্রিফিং দিবে, নেক্সট দিন কখন কি হবে। এবং এটার জন্যই ব্যারিস্টার সারোয়ার তাকে তাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে। এবং এইটার কারণটা কি দেখেন, ব্যারিস্টার সারোয়ার নিজেও একটা গুমের ভিকটিম ছিল, সে কি বলে গুমের এগেইনস্টে মামলাও করেছে। আর এখন উনি ওই গুম খুনদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কেন? উনার একটা লং হিস্ট্রি আছে। উনি যখন উনি আগে বিএনপি করতেন, বিএনপিতে যখন উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন তখন কিন্তু প্রথমে বিএনএম, আপনারা সবাই জানেন একটা নতুন রাজনৈতিক দল হয়েছিল বিএনএম, এটা ছিল হচ্ছে ডিজিএফ এর প্রজেক্ট। পরবর্তীতে মেজর জেনারেল টিএম জোবায়ের, যিনি এনএসআই তে ছিলেন, সেই প্রজেক্টটা উনি নেন, নিয়ে এটা ফান্ডিং টান্ডিং সবকিছু সারওয়ার স্যারকে দিয়ে একটা বিএনএম তৈরি করে। অ্যাকচুয়ালি আমি এটা কিভাবে জানি, কারণ সারওয়ার স্যার আমাকে নিজে বিএনএম জয়েন করার জন্য অনুরোধ জানাইছে, মানে অ্যাজ এ পার্ট অফ দ্য প্ল্যান। কিন্তু ওটা তো নির্বাচনের আগে ভেঙে গেছে, আপনি নিশ্চয়ই জানেন। নির্বাচনের আগে জানি, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি হি হ্যাভ এ মানে ইন্টেলিজেন্স কানেকশন এবং হি ওয়াজ ফান্ডেড বাই দেম। এবং এখনো একই জিনিসটা হচ্ছে যে তাদেরকে উনার যেহেতু টাকা খাওয়ার অভ্যাস আছে, আমি ক্লিয়ার ভাষায় বলতেছি, গোয়েন্দা সংস্থা থেকে কানেকশন আছে, টাকা খাওয়ার অভ্যাস, এই জন্য উনাকে এখানে এদের আইনজীবী নিয়োগ করা হয়েছে যাতে উনার যারা প্রসিকিউশন টিমে আছে তার কলিগরা আছে, আমি দেখেছি কয়েকজন কলিগের সাথে উনি নিউজে টক শো করে, ইনসাইড স্টোরি জানবেন, জেনে এখানে এসে কনফারেন্স করবেন, করে এই জিনিসটা ইয়া করবেন যাতে এই বিচারটাকে একটা ভজঘট তৈরি করা যায়। বাট আমি 100% উনি একটু আগে বলে গেছেন, উনি যেটা বলেছেন যে এখানের মধ্যে অনেকেই নির্দোষ, উপর থেকে অর্ডার এসেছে, বাট উনি বলছেন যে এটা কোর্টেই হবে, আর এদের পক্ষে তো মানে দাঁড়াতেই পারেন উনি। আর টাকা খাওয়ার ব্যাপারটা তখন ওনারা আসলে অনেকেই এসেছিলেন বিএনএম থেকে, আমার এখানেই ভাঙার পরে অনেকে এসে বলেছিলেন যে মেজর হাফিজ আসলে টাকাটা নিয়েছে, টাকাটার ভাগ ওনাদের কাছে আসে নাই। আপনি এখন কি মনে করেন যে টাকাটার ভাগটা যদি থাকতো আপনার এখানে এসে বলতো হ্যাঁ টাকার ভাগ আমিও পাইছি, আপনার কি মনে হয় বলতো? হয়তো বলতো না, বাট মানে উনি তো ভিকটিমদের পক্ষে আসলে সব সময় এইটাই বোঝার চেষ্টা করতেছে যে ইটস এ ট্র্যাক, তাকে কেন চুজ করা হয়েছে, কারণ হি গেট এ লং আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য গোয়েন্দা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এই কারণে উনাকে সিলেক্ট করা হয়েছে। এবং উনি তাদের পক্ষে এসে, আমার কথা হচ্ছে উনি বাংলাদেশে যে কোনো ভিকটিমের অধিকার আছে একটা আইনি মানে আইনি সহায়তা পাওয়ার জন্য, উনি আইনি সহায়তা দেখ, কিন্তু উনি যেটা করতেছেন উনি প্রেস কনফারেন্সে সেই সমস্ত কথা বলে একটা পাবলিক কনসাসনেস তৈরি করার চেষ্টা করতেছেন, মানুষকে ইয়া করার চেষ্টা করতেছে তাদের পক্ষ হয়ে, যে জিনিসটা আমরা কখনোই অ্যালাউ করবো না ইনশাল্লাহ। আমরা যারা কথা বলি ওই যে তারা নির্দোষ, একটা জিনিস বলতে পারি এখন পর্যন্ত তাদের সবচেয়ে ভয় যে জিনিসটা আমি বলতেছিলাম যে তারা প্রতিদিন ব্রিফিং করবে, আজকে কি বলা হয়েছে, পরবর্তীতে কি বলা হবে। এর কারণটা হচ্ছে যদি তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়, হাসিন স্যার যেটা বলছে এটা আমিও বলতেছি, এই ভিকটিমদের মধ্যে অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদেরকে সত্য কথা বলতে দেওয়া হচ্ছে না। এইটাই প্রিভেন্ট করার জন্য তারা যদি সত্য কথা বলে তাহলে আরো অনেকের নাম বেরিয়ে আসবে, যেরকম মেজর জেনারেল কবির নিজে জেনারেল ওয়াকারের এগেইনস্টে স্টেটমেন্ট দিয়েছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনি যদি কখনো তাজুল ভাইকে নিয়ে আসেন তাকে জিজ্ঞেস করেন দিছে কিনা, হয়তো বা বলবেন না আইনের মাধ্যমে, কিন্তু এই জিনিসটা জানার পরে এবং শেখ হাসিনা গভর্নমেন্টের এগেইনস্টে দিছে, এই জন্যই তাকে এখন এই দেশ থেকে পার করে দেওয়া হয়েছে। সবচেয়ে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা তাদেরকে সবাই জানে যে এই যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট যেটা দেওয়া হচ্ছে এই গ্রুপকে, এই গ্রুপটাকে দেওয়ার ফলে জনগণের মধ্যে এটা নিয়ে একটা বিভাজন সৃষ্টি হবে, একটা বৈষম্যমূলক আচরণ সমালোচিত হবে, কিন্তু এট দ্য সেম টাইম সবাই জানবে জেনারেল ওয়াকার ইজ স্টিল পাওয়ারফুল, উনি চেষ্টা করলে এই জিনিসটা পারে। এবং এইটাই হচ্ছে ভারতীয় রয়ের প্রেসক্রিপশনে করা যে তারা যে স্টিল মাসল পাওয়ার, এই মাসলটা দেখানো জনগণের মধ্যে
এবং প্রফেসর ইউনুসকে একটা থ্রেটের মধ্যে রাখা। আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে চাই যে আগে যেরকম ললেসনেস ছিল এখনো ললেসনেস, কারণ লয়ের ভায়োলেশন আগে হয়েছে এবং এবার এদের পক্ষে পক্ষে ইয়া হচ্ছে এবং এটা সহায়তা করতেছে হচ্ছে উনি খুব ভালোভাবে মানে অনেকে আমাকে সাবজেল নিয়ে কথা বলেছিলাম, যে সাবজেল এটা কোনো ব্যাপারই না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ওনার নিয়মিত যোগাযোগ আছে এবং আইজি প্রিজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার, ইজ এ মিলিটারি অফিসার, তার সদিচ্ছা থাকলেও হয়তোবা জেনারেল ওয়াকারের এগেইনস্টে যেতে পারবেন না যে না তাকে। বাট আমি মনে করি এই যে একটার পর একটা কাজ যারা জেনারেল ওয়াকার করে যাচ্ছেন, প্রথমে ওনারা চেষ্টা করেছেন এদেরকে যেন সেনা আইনে বিচার হয় চেষ্টা করার জন্য, এটা নিয়ে ক্যাম্পেইন করেছেন, এই করেছেন, অনেক কিছু করেছেন, সাকসেসফুল হন নাই। তারপরে আমি অ্যাকচুয়ালি ব্যারিস্টার তাজুলকে স্যালিউট করি, মানে উনি যেভাবে স্ট্রং ছিলেন, মানে স্ট্রং ছিলেন এটার জন্য এই পর্যন্ত আসতে পেরেছেন। এবং পরবর্তীতে যেটা হবে উনি যখন এই সাক্ষীগুলো কন্ট্রোল যখন নিতে পারবেন তখন কিন্তু আরো 100-150 অফিসারের নাম বেরিয়ে আসতে পারে। এইটাই উনি এই মুহূর্তে প্রিভেন্ট করতেছেন এবং এটাই সহায়তা করতেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ব্রিগেডিয়ার মোতাহার যিনি আইজি প্রিজনস। তাদেরকে যদি নর্মাল জেলে রাখা হইতো, আমরা ভালো মতোই জানি মেজর জেনারেল জিয়াউল আহসান এবং অন্যান্য যারা আছে তারা ওই জেলের ওই পার হেড যে ইস্যু খাবারের জন্য টাকা, ওইটা খানা তারা ইয়া থেকে খাবার আসে আসে, এটা দিয়ে আমরা তেমন বেশি কথা বলি না, কারণ হচ্ছে ওকে তারা করুক, বাট স্টিল দে আর ইন জেল। আমরা স্যাটিসফাইড যে কত কিছু দিয়ে ফাইট করা যাবে, বাট কথা হচ্ছে ওইটার কেস আর এইটার কেস একটা। এখানে আমাদের জনগণকে এবং সবাইকে জেনারেল ওয়াকারের স্ট্রেংথ সম্বন্ধে একটা ধারণা দেওয়া হচ্ছে, এই কারণেই তাদেরকে রাখা হচ্ছে সবার চোখের সামনে এবং ওদেরকে কনফিডেন্স দেওয়া হচ্ছে, যারা এখন ওই সাবজেক্টে আছে তাদেরকে কনফিডেন্স দিয়ে দেয় যে দেশের আইন ভঙ্গ করে আমি তোমাদেরকে রাখতে পারতেছি, হ্যাভ ফেইথ ইন মি, ডোন্ট টক, আমি যেটা বলতেছি যে সমস্ত জিনিস এইটা কথা, এইটাই হচ্ছে জেনারেল ওয়াকারের মেইন এইম এবং উনি সবকিছু ইয়া করতেছেন। আমি দায়িত্ব নিয়ে আবার বলতেছি এই জিনিসগুলোতে ডিস্ট্রাকশন করার জন্যই এই বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে। আমি আপনার অনুষ্ঠানে আবার বলতেছি এই যে নাশকতাটা বিমানবন্দরে করেছে এটা ডিজিএফআই লোকজন করেছে, কারণ আমি যারা ওখানে ছিল তাদের একজনের সাথে আমার কথা হয়েছে। মানে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল যদি ডিজিএফআই করে থাকে, তার উদ্দেশ্য কি? এই যে উদ্দেশ্যটা হচ্ছে তাদের উদ্দেশ্য তো তাদের এইম না, তাদের উদ্দেশ্যটা মিলে যায় হচ্ছে যে ভারতের রর যে এইম, ভারতের রর এইম হচ্ছে বাংলাদেশকে এইসব একটা এমন একটা অস্থিতিশীল করে রাখা যাতে এই সমস্ত যে এই বিচার কার্য যেটা হচ্ছে, সামনে নির্বাচন আছে, সবগুলোর মধ্যে একটা সন্দেহজনক সিচুয়েশন তৈরি করা, যাতে প্রফেসর ইউনুসকে, আপনি দেখেন যত জায়গায় আগুন হয়েছে প্লাস হচ্ছে লাইটার জাহাজ ডুবে গেছে, সবকিছু ইকোনমিক্যাল, মানে ইকোনমিক্যালি আমাদেরকে একটা প্রেশার দেওয়ার চেষ্টা করছে, বিকজ আমাদের প্রফেসর ইউনুস ইকোনমিক্সটা ভালো বোঝেন। বাট আমি বলবো যে প্রফেসর ইউনুস ইজ, আমি বলবো টেরিবলি ফেল করতেছেন, কারণ উনি দেখতেছেন উনার স্বরাষ্ট্র উপদেষ্টা ইজ নট ডুইং দ্য রাইট থিং, উনার আইজি প্রিজন ইজ নট ডুইং দ্য রাইট থিং, এন্ড হি ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট। সো এইটাই হচ্ছে গত 16 বছরের শেখ হাসিনা এবং ভারতীয় গুন্ডের একটা অ্যাচিভমেন্ট। তারা আমাদের রন্ধে রন্ধে তাদের লোক ঢুকাই দিয়ে গেছে, এখন আমরা একটা ভালো কাজ করলে পারবো না। প্রথমেই যে 5ই আগস্টের পরে যারা এই স্টেক হোল্ডার ছিল, ইয়াং ছাত্র জনতা ছিল, তাদের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে যে তারা ক্ষমতার মধ্যে আসবে, তাদেরকে ক্ষমতার পার্ট অফ নিয়ে আসছে। তারা চাইছে বিএনপিকে তারা বিরোধী দল বানাবে, ইসলামী দলগুলোর সাথে কথা বলছে, জেনারেল ওয়াকার 2বার কথা বলেছে, যেটা আমি মেজর হামিদ যে ছিল তার সাথে আমার কয়েকবার কনভারসেশন হয়েছে। সো এই ইন্ডিয়ান যে হেজিমনি যেটা আছে এটা আমাদেরকে এখনো কন্ট্রোল করতেছে এবং এটা থেকে বের করার জন্য প্রফেসর ইউনুস কোনো দৃশ্যত কোনো অ্যাকশন নিতে পারতেছে না। চুক্তিগুলো নিয়ে যেটা বললো আসিফ মাহমুদ বলল যে চুক্তি বাতিল হয়েছে, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলল যে না বাতিল হয়নি, সেটাও তো একটা ইয়ে করলো। মানে সেটা কিন্তু একদম স্পষ্ট, আমি প্রথমে জিনিসটা বুঝি নাই, বলে গত পরশুদিন আমি পুরা ওনার সাক্ষাৎকারটা দেখলাম, উনি যেগুলা বলতেছে যে এরকম চুক্তির কোনো এরকম অ্যাকচুয়ালি কোনো চুক্তি হয় নাই। বাট আমরা সবাই জানি ভারত সবসময় আমাদেরকে মানে ওই একটা বাংলা একটা কথা আছে না যে তুমি ট্যাঙ্কে কি পিস্তলের পারমিট চাইলে তুমি ট্যাঙ্কের জন্য আবেদন করো, এরা সবসময় বড় বড় জিনিস সবসময় একটার পর একটা আমাদেরকে আবেদন করে আসছে, কিছু আমরা রাখছি, কিছু আমরা শেখ হাসিনার গভর্নমেন্ট, মানে তারপরেও তো শেখ হাসিনা বলেছিল যা দিয়েছি তারা মানে ভারত এটা সারা জীবন মনে রাখবে। এখানে হচ্ছে অনেকগুলা যেগুলা তৌহিদ হোসেন বলেছেন যে এরকম কোন চুক্তির এক্সিস্ট নাই, এটা লিখিত আকারে নাই, এটা আমি অ্যাজিউম করতেছি, কারণ আমি এই লাইনে যেহেতু আমি ফলো করি। এবং একটা জিনিস দেখেন যে সজীব ভুইয়া যদি এই কথাটা বলে থাকে, এটা যদি ভুল হয় তাহলে কি আমাদের কিছু এসে যায়?
এই এই যে পররাষ্ট্র উপদেষ্টা করে এসে যায়, আমরা তো খুশি সে ভারতের সাথে 10টা ইয়ে হয়েছে, অন গ্রাউন্ডে কি হলো না হয়তো দরকার নাই, ওনার তো সামনে এসে এটা কথা বলার দরকার নাই। উনি একদম লিস্ট ধরে এসে বলছেন, মানে ক্লিয়ারলি উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যখন ফরেন ইয়াতে ছিলেন, উনি কলকাতাতে ছিলেন, অন্যান্য জায়গায় ছিলেন, ভারতের ইন্টারেস্ট এর আগে উনি জাতিসংঘে গিয়ে ওখানে বলেছেন যে আফগানিস্তানের নারীদের নিয়ে কথা বলছে, এটা তো ইন্ডিয়ার ইন্টারেস্ট। সো উনি ইন্ডিয়াকে সাফাই দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে, এই উনার এই স্টেটমেন্ট আর কোনো দরকার ছিল না। এতে ক্লিয়ারলি বোঝা যায় যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাচ্ছি যে ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখে। সো এইটাই হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি, যেটা আমাদের ঘাড়ে এখনো চেপে আছে।